দেখ, আজকে যে চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে নির্দেশনা, ঠিক আছে? আজকে যে চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টার নাম হচ্ছে নির্দেশনা। তো যা যা কোশ্চেন দিয়েছি 7 থেকে 8টা কোশ্চেন, এই কটা কোশ্চেনই করতে হবে, বেশি কিছু করতে হবে না। প্রথমে নির্দেশনা কি? ডিরেক্টিং, ঠিক আছে? ডিরেক্টিং কে ইংরাজিতে বলা হয় নির্দেশনা। তোকে একটু জানতে হবে নির্দেশনা জিনিসটা কি। ডিরেকশন আমরা তো এমনি পটস্কট পড়েছি, লুথার গালিক বলেছিল পটস্কট কথাটার কথা কি বলে, লুথার গালিক ওই পটস্কটের মধ্যে ডি লেখা ছিল, তাই না? POD, ঠিক আছে? POD, পি ফর প্ল্যানিং, ও ফর অর্গানাইজিং, ডি ফর ডিরেক্টিং। তার মানে কোনো একটা ভালো কাজ, কোম্পানিতে ভালো কাজ বা ম্যানেজমেন্টের ভালো কাজ সম্পন্ন হতে গেলে কি করতে? ডিরেক্টিং তো একটা পার্ট, ঠিক আছে? তো তো বলছে কি ডিরেক্টিং বলতে কি বোঝায়? নর্মালি ডিরেক্টিং বলতে আমরা কি বুঝি? ডিরেক্টিং বলতে আমরা বুঝি লোককে কোনো কাজ করতে একটা মানে অর্ডার দেওয়া, উপদেশ দেওয়া, ঠিক আছে? তো কি বলতে পারিস? অর্ডার মানে তো আদেশ, উপদেশ দেওয়া, অ্যাডভাইস দেওয়া বলতে পারিস। মানে কিভাবে তোমাকে কাজটা করতে হবে এই সম্পর্কে একটা অ্যাডভাইস দেওয়া, এটাই হচ্ছে ডিরেক্টিং। বলছে নির্দেশ দান বলতে লোকেদের কাজ করতে উপদেশ দেওয়া। কিন্তু কিন্তু নির্দেশ দানের পরিধি, ঠিক আছে, কেবলমাত্র উপদেশ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, ঠিক আছে? তো উপদেশ দেওয়ার মধ্যে উপদেশ ছাড়া ওরা কি কি দেয়? কর্মীদের পরিচালনা করে, ঠিক আছে? কর্মীদের পরিচালনা করে মানে কর্মীদের ম্যানেজ করে, তত্ত্বাবধান মানে ওদেরকে কর্মীদের সুপারভাইজ করে, ঠিক আছে? এবং ওদেরকে অনুপ্রাণিত করে। তাহলে অনুপ্রাণিত মানে কি? মোটিভেট করে, ইন্সপায়ার করে। তাহলে কি বলতে পারলি? মানে ডিরেক্টিং এর কাজটা কি? ডিরেক্টিং এর মধ্যে আমরা এতদিন আমরা ছোট থেকে শিখেছি ডিরেক্টিং মানে কি? উপদেশ দেওয়া, তাই না? উপদেশ দেওয়া, কোনো একটা উপদেশ দেওয়া। উপদেশ দেওয়াকে শুধু ডিরেক্টিং বলে না, উপদেশ দেওয়া ছাড়া কি কি করে ওরা? কর্মীদের মোটিভেট করে, ঠিক আছে? বা বলতে এনকারেজ করে, ঠিক আছে? তারপর ওদেরকে কি করে? সুপারভাইজ করে। তারপর ওদের কিভাবে কাজকর্ম করতে হবে সেগুলো ম্যানেজ করে, ঠিক আছে? তো বিভিন্ন মানে বিভিন্ন যে ম্যানেজমেন্টে যারা এক্সপার্ট, ঠিক আছে, তারা এই তোর ডিরেক্টিং সম্পর্কে ডেফিনেশন দিয়েছে। স্যার আমার এখান থেকে পরীক্ষায় কি আসবে? 1 নম্বর দেবে ডিরেক্টিং কাকে বলে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না এখানে। তাই তো নলেজটা রাখতে হবে। ডেল কি বলছে? আর্নেস্ট ডেল কি বলেছে? বলছে নির্দেশদান হলো লোকেদের কি করতে হবে তা বলা। ও কি বলেছে? নির্দেশদান হলো লোকেদের কি করতে হবে তা বলা এবং তারা তাদের সর্বোত্তম সামর্থ্য অনুসারে তা করে কিনা দেখ, ঠিক আছে? সর্বোত্তম সামর্থ্য অনুসারে মানে সর্বোত্তম সামর্থ্য মানে বেস্ট অফ দেয়ার এবিলিটি, বেস্ট অফ দেয়ার এবিলিটি, তাদের যে এবিলিটি আছে তার বেস্ট দিতে পারে কিনা। ওদের যা এবিলিটি আছে তার মধ্যে বেস্ট দিতে পারে, তোদের যা এবিলিটি আছে, ঠিক আছে, তার মধ্যে তোর থেকে বেস্ট বেরোচ্ছে কিনা। মানে তার কোনো কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি কাজ করছে, ওর যা বেস্ট আছে ওর থেকে বেস্টটা নিয়ে নাও। ওর এবিলিটি মানে ওর এবিলিটি ওয়াইজ ওর বেস্টটা নাও। তাই বলছে নির্দেশ দেওয়া লোকেদেরকে কি করতে হবে তা বলা এবং তারা তাদের সর্বোত্তম সামর্থ্য অনুসারে তা করে কিনা দেখা। ধর একটা স্টাফকে রাখলি, ওর এবিলিটি আগে দেখে নিতে হবে, হ্যাঁ ওর এবিলিটি এটা, ওর এবিলিটি থেকে তুই বেস্ট তুলে নিচ্ছ। তো কুনস অ্যান্ড ওডোনেল কি বলেছে? ডিরেক্টিং হলো একটা জটিল কাজ, ঠিক আছে, যা সেই সমস্ত কার্যাবলীকে অন্তর্ভুক্ত করে মানে সেই সমস্ত কাজকে ও ইনক্লুসিভ করে যেগুলি কার্যকর ও দক্ষভাবে, ঠিক আছে, অধ্যস্তনদের কাজ করতে উৎসাহিত করার জন্য রূপায়িত হয়। তুই ইংলিশ বাংলা বলতে অসুবিধা হলে ইংলিশে দেখতে পারিস, খুব সুন্দর দিয়েছে। ডিরেকশন ইজ আ কমপ্লেক্স ফাংশন। ডিরেকশনটা কি? একটা কমপ্লেক্স ফাংশন মানে জটিল কাজ। কমপ্লেক্স মানে কি? জটিল। তো ডিরেকশন হচ্ছে এক ধরনের জটিল কাজ, ঠিক আছে? তো দ্যাট ইনক্লুডস, যার মধ্যে কি ইনক্লুড থাকে? অল দোজ অ্যাক্টিভিটিস। ডিরেকশন হচ্ছে এমন একটা জটিল কাজ যার মধ্যে ইনক্লুড থাকে, কি ইনক্লুড থাকে? বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের কাজ, ঠিক আছে, হুইচ আর ডিজাইন, ঠিক আছে, হুইচ আর ডিজাইন টু এনকারেজ, ঠিক আছে, যেটা কিনা ডিজাইন করে কিসের জন্য? এনকারেজ করার জন্য। কি এনকারেজ করবে? সাবঅর্ডিনেট টু ওয়ার্ক। সাবঅর্ডিনেট মানে বুঝিস অধ্যস্তর, ঠিক আছে, সাবঅর্ডিনেট মানে অধ্যস্তর, ঠিক আছে, অধ্যস্তর টু ওয়ার্ক এফিসিয়েন্টলি, ওরা কাজটা কি করে? এফিসিয়েন্ট ভাবে করতে পারবে, এফেক্টিভ এবং এফিসিয়েন্ট ভাবে করতে পারবে, সেটাই দেখে। এটাই কোন জনরল বলেছে, বলেছে কার্যকর ও দক্ষ হবে। কার্যকরকে ইংরেজিতে বলে এফেক্টিভ আর দক্ষ হবে মানে এফিসিয়েন্ট, ঠিক আছে? ইংলিশ টার্মগুলো খুব ইজি, ঠিক আছে? আর অধ্যস্থান মানে কি মানে সাবঅর্ডিনেট, ঠিক আছে, সাবঅর্ডিনেট। তাহলে বুঝতে পারলি নিশ্চয়ই, এমনি বুঝে গেলি। ইংলিশ দেখ, বাংলা ইংলিশ ম্যাচ করলে মনে থেকে যাবে। তারপর স্যার এতগুলো যেকোনো একজনটা বললেই হবে, তো এখানে বলছে আমি বুঝে দিচ্ছি। মার্শাল ডিমক কি বলেছে? ডিরেক্টিং হলো ব্যবস্থাপনার হৃদয় স্বরূপ, ব্যবস্থাপনার হৃদয় স্বরূপ, যার কাজ হলো কর্তব্য নির্দিষ্ট করা, আদেশ দেওয়া ও চির গতিশীল নেতৃত্ব দেওয়া। ইংলিশ দেখে নিতে পারিস, অসুবিধা নেই। ডিরেকশন ইজ দ্য হার্ট অফ ম্যানেজমেন্ট। ডিরেকশনটা কি? ম্যানেজমেন্টের একটা হার্ট, হোস ফাংশন, ঠিক আছে, ইজ টু ফিক্স আপ ডিউটি, টু অর্ডার অ্যান্ড টু প্রোভাইড ডাইনামিক লিডারশিপ।
ঠিক আছে তো, এই বলেছে। আর এই সমস্ত উপরে আলোচনা থেকে তুই কি বুঝতে পারলি? ঠিক আছে তো, নির্দেশ দান মানে ডিরেক্টিং হলো একটা ব্যবস্থাপনাগত কাজ। ঠিক আছে, ডিরেকশন হলো একটা ব্যবস্থাপনাগত কাজ যার মাধ্যমে সাংগঠনিক লক্ষ্য পূরণের উদ্দেশ্যে অধ্যস্তদের কাজ করার জন্য উপদেশ দেওয়া হয়, পরিচালনা করা হয়, অনুপ্রাণিত করা হয়, তাদের কাজে তত্ত্বাবধান করা। দেখ এই এতগুলো পড়লাম, তখন যেই সংজ্ঞাটা খুব ভালো লেগেছে সেটাই পড়ি, যেটা মনে রাখতে হবে সেটাই লিখবি। যেমন দেখ, আমার মনে বলে আর্নেস্ট ডেল তো খুব ইজি লিখেছে, ও তো কোনো কঠিনই লেখে লিখবি যে নির্দেশদান কাকে বলে, তুই লিখবি আর্নেস্ট ডেলের মধ্যে নির্দেশদান হলো, ব্যাস হয়ে গেল। আর্নেস্ট ডেলের মধ্যে নির্দেশদান হলো লোকেদের কি করতে হবে বলা, তাদের বলে তারা তাদের সর্বোত্তম ভাবে সর্বোত্তম সামর্থ্য অনুসারে তা করে কিনা সেটা দেখ। দরকার নেই মানে স্ট্যান্ডার্ড কস্টিং এর ম্যাটেরিয়াল আর লেবার করলেই হবে, তোর ওভারহেড করার দরকার নেই, আসবে না পরীক্ষায়। আর হচ্ছে তোর ডিসিশন মেকিং এর কি কি আমরা করেছিলাম ক্লাসে, মানে এবছর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সিলেকশন অফ প্রোডাক্ট মিক্স, টপ ক্লাস ইম্পর্টেন্ট চলছে এবছর পরীক্ষায়। ঠিক আছে তো, তারপরে যে মেকিং আর বাইং ডিসিশনটা ভালো ইম্পর্টেন্ট। কিন্তু আগের বছর লিমিটিং ফ্যাক্টর এসে জাস্ট একটা অঙ্ক ব্যাস। এক্সপোর্ট টেক্সপোর্ট অতটাই ও হ্যাঁ না, এক্সপোর্ট দেখে যেতে হবে, এক্সপোর্টটা দেখে যাস মানে। আচ্ছা দেখ, এটা হয়ে গেল, নির্দেশ দান হয়ে গেল, তাহলে আমরা মোটামুটি বললাম। এবার পড়বো কি নির্দেশ দানের বৈশিষ্ট্য, তাহলে বুঝতে পারলি। দেখ নির্দেশ দান থেকে কি দেবে, ও দেবে 4 নম্বর দেবে নির্দেশ দান কাকে বলে, ও তোকে 1 নম্বরই দেবে। তুই 1 নম্বর মানে এসে কিউ, এক লাইনে লিখতে হয়। তুই যে ভাষাটা লিখবি ওটা যেন বুঝতে পারে, মানে এমন ভাষায় লিখিস না ওরা বুঝতে পারবে না, তুই মুখস্থ করে এমন কিছু লিখলি ওরা বুঝতে পারলো না, নাম্বার দেবে না। 1 নম্বরে ভুল হলেই 0 বসিয়ে দেবে, এটা নিয়ম। কিন্তু একে ভুল হলে কোনো কোনো হাফ ঠাপ নেই, ভুল হলেই 0 বসিয়ে দেবে। সুতরাং তোকে পারফেক্ট লিখতে হবে। তুই মুখস্থ করেছিস, মুখস্থ এই জন্য ভালো করে পড়তে হবে। ঠিক আছে তো, তো ওদের টার্গেট করতে হবে কি, যে 36 মার্কস আছে না, 36 এ কভার করা, 36 এ তোলা যায়, ওই দিকে ফোকাস করতে হবে। আচ্ছা, নির্দেশ দানের বৈশিষ্ট্য পড়বো, ফিচার্স অফ ডিরেক্টিং। দেখ ইংলিশ গুলো পড়লে না তো খুব ভালো লাগবে পড়তে। বেসিস অফ স্টার্টিং ওয়ার্ক, বেসিস অফ কি বলেছে, বেসিস অফ স্টার্টিং ওয়ার্ক, কোনো কাজ যে শুরু করবি না তার বেসিস। ডিরেক্টিং কি দেখ, তুই একটা লাইনে পড়ে বুঝতে পারবি ইংলিশটা পড়ে। বলছে তুমি যে কাজটা শুরু করে স্টার্ট করবে তার বেসই হচ্ছে ডিরেক্টিং, বেস। তো বলছে বেসকে কি বলা হয়, তাহলে বল বেসকে বাংলায় কি বুঝতে পারলি, ভিত্তি। বেস হচ্ছে ভিত্তি। বলছে ডিরেক্টিং হলো কাজ করার ভিত্তি, কাজ শুরু করার ভিত্তি, তাহলে কি বুঝতে পারলি স্যার, বুঝতে পারলাম। ডিরেকশন হলো কোনো ওয়ার্ক স্টার্ট করার বেস, তাই তো লিখেছে ওরা, কোনো ওয়ার্ক স্টার্ট করার বেসই হচ্ছে ডিরেক্টিং। কারণ কেবলমাত্র যখন অধ্যস্তররা মানে কি বলে ইংরেজিটা, সাবঅর্ডিনেট, যখন কেবলমাত্র সাবঅর্ডিনেটরা তাদের ঊর্ধ্বস্তর মানে কি বলতো, সুপারডিনেট, ঠিক আছে, ওপর মহল, ঠিক আছে, সাবঅর্ডিনেট আর সুপারডিনেট, ঠিক আছে তো। তো বলছে কেবলমাত্র যখন অধ্যস্তররা তাদের ঊর্ধ্বস্তরের কাছ থেকে নির্দেশ পায় তখন তাকে প্রকৃতপক্ষে কাজ শুরু হয়। তার মানে তুই কখন কাজ শুরু করবি, মানে তার নিচু লেভেলের লোকরা কাজ শুরু করবে কখন, যখন ওপরের থেকে আসবে, ওপরের থেকে ডিরেকশন আসলেই কাজ শুরু করতে হবে। নাহলে তুই ধর একটা কোম্পানিতে কাজ করছিস কিন্তু তোর আপার লেভেলে তো কেউ আছে, তা আপার লেভেল থেকে যদি তোর কাছে ডিরেকশন না আসে তাহলে তুই কাজ করা করতে পারবি না। বেশ হয়ে গেল, 1 লাইনে লেখা। বৈশিষ্ট্য 4 নাম্বার, 4টে পয়েন্ট মানে 5টা পয়েন্ট লিখবি তুই, ঠিক আছে তো। ব্যবস্থাপনাগত কাজ মানে ম্যানেজেরিয়াল ফাংশন, তাহলে এর ম্যানেজেরিয়াল ফাংশনটা কি বলছে, ডিরেকশন হলো ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কাজ, তাহলে এটা তো বুঝেই গেলি। কারণ আমি তোকে কি বলেছিলাম কিছুক্ষণ আগেই বলছিলাম, শুরুতেই বলছিলাম, ফটস্কট কথাটা বলেছিলাম, বা হেনরি ফিয়ার ব্যবস্থাপনার কাজের কথা বলেছিলাম, জানিস তো কি কি কাজের কথা বলেছিলাম, তার মধ্যে তো ডিরেকশন আছে, তাহলে বলতে পারি ব্যবস্থাপনার কাজ ডিরেকশন। তা বলছে নির্দেশদান হলো ব্যবস্থাপনার একটা কাজ, বা বলতে নির্দেশদান হলো ব্যবস্থাপনার একটা কার্যাবলী, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কার্যাবলী। এই কাজের মাধ্যমে ব্যবস্থাপকরা দক্ষ ও কার্যকর ভাবে, তাহলে এই কাজের মাধ্যমে ব্যবস্থাপকরা মানে ম্যানেজমেন্ট মানে যারা ম্যানেজাররা কি করে, দক্ষ মানে কি বল, এফিসিয়েন্ট, আর কার্যকর ভাবে মানে এফেক্টিভ ভাবে কাজ করতে অধ্যস্তনদের পরিচালনা করেন, মানে সাবঅর্ডিনেট, ঠিক আছে, সাবঅর্ডিনেটের পরিচালনা করেন এবং ওদের উৎসাহ দেন। এটাই তো ব্যবস্থাপনার কাজ, মানে কোম্পানি যে সমস্ত ম্যানেজাররা আছে, ম্যানেজাররা কি করে ওদেরকে হ্যান্ডেল করবে, যাতে ওদের থেকে ভালো করে কাজ নেওয়া যায়, এফিসিয়েন্টলি ভাবে, তাহলে ওরা কি করে,
ওরা অর্ধস্তরদের ওইভাবে সেভাবে ম্যানেজ করে, এনকারেজ করে, মোটিভেট করে, ইন্সপায়ার করে। তারপর কি বলছে, অল পারভাসিভ ফাংশন, মানে পারভাসিভ মানে কিছুই না রে, পারভাসিভ মানে হলো মানে অল পারভাসিভ মানে সর্বব্যাপী, অল পারভাসিভ মানে সর্বব্যাপী, সব জায়গায় সর্বব্যাপী। বলছে ডিরেক্টিংটা কি, ডিরেক্টিং হলো ব্যবস্থাপনা একটা সর্বব্যাপী কাজ, কারণ অর্ধস্তম্ভের পরিচালনা করবার জন্য সমস্ত স্তরের ব্যবস্থাপকদের এই কাজ সম্পন্ন করতে হয়। দেখি একই কথা থেকে ঘুরে ফিরে একটা লাইন বারবার আসছে, অর্ধস্তর অর্ধস্তর, অর্ধস্তর আর ঊর্ধ্বস্তর, অর্ধস্তর ঊর্ধ্বস্তর, এই কথাটা বারবার তোকে লিখতে হবে এই কথাগুলো। তাহলে কি বলছে, বলছে যে ডিরেক্টিং হলো ব্যবস্থাপনা একটা সর্বব্যাপী কাজ, ওই একই কথা দেখ আবার সর্বব্যাপী কাজ। আগেরটা ছিল গুরুত্বপূর্ণ কার্যাবলী, এবার সর্বব্যাপী কাজ মানে অল পারভাসিভ, ঠিক আছে, ফাংশনস। তো কি বলছে কেন, কারণটা কি, কারণ সাবঅর্ডিনেটদের পরিচালনা করার জন্য, ভালো করে শোন, সাবঅর্ডিনেট মানে একটু নিচু লেভেলে যারা থাকে, যারা একদম কোনো ওয়ার্কার কাজ করে, ওদেরকে পরিচালনা করার জন্য, ঠিক আছে, সমস্ত স্তর, এবার স্তর কত হয়, ব্যবস্থাপনা তিনটে স্তর, একটা উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর, তো সমস্ত স্তরের ব্যবস্থাপকদের এই কাজ সম্পন্ন করতে, ঠিক আছে, তো বেশ হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট কি বলেছে, ধারাবাহিক কাজ। তো বলছে ডিরেক্টিং কি একটা কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন, যে এমন না ডিরেক্টিং তার তুই ভাবলি না ডিরেক্টিং আজকে হয়ে গেল না, এই কন্টিনিউ হতে হবে। কি তুই কি একবারই কি এমপ্লয়ীদের ডিরেকশন করবি ওয়ার্কারদের, নাকি বারবার করতে হবে, বারবার করতে হবে, এই একবার করলে হবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। তো বলছে সাংগঠনিক লক্ষ্য পূরণ করার জন্য, মানে অর্গানাইজেশন যে লক্ষ্য আছে সে পূরণ করার জন্য প্রত্যেক ব্যবস্থাপককে অর্থাৎ প্রতিটা ম্যানেজারকে, ঠিক আছে, তো ধারাবাহিকভাবে, ধারাবাহিকভাবে ভালো করে শুনবি, অর্ধস্তন্ত্রের পরিচালনা মানে ওদের ম্যানেজ করা, তত্ত্বাবধান, তত্ত্বাবধানকে ইংরেজি বলে সুপারভাইজ করা, অনুপ্রাণিত, অনুপ্রাণিত করা মানে ম্যানেজ করা, ওদেরকে ম্যানেজ করতে হয়, ঠিক আছে, তো তাই নির্দেশ দান হলো, তাই তাই নির্দেশ দান হলো ব্যবস্থাপকদের একটা ধারাবাহিক কাজ, ঠিক আছে, তো তাই নির্দেশ দান হলো ব্যবস্থাপকদের ধারাবাহিক কাজ, ঠিক আছে। তাহলে ডিরেক্টিং কি হলো, ম্যানেজমেন্টের একটা কন্টিনিউ, তাহলে বুঝতে পারলি এটা, তাহলে ঠিক কি কি পয়েন্ট গুলো মাথায় রাখছি, পয়েন্ট গুলো মুখস্থ করতে হবে তোকে, তোকে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে বেসিস অফ স্টার্টিং ওয়ার্ক, কোনো কাজ শুরু করার একটা বেস, নাম্বার ওয়ান। আচ্ছা একটা বলতো এটা কন্টিনিউয়াস প্রসেস ডিরেক্টিং, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তবে এটা ম্যানেজারিয়াল ফাংশন, আর একটা কি বললাম, এটা অল পারভাসিভ ফাংশন, অল পারভাসিভ ফাংশন, এখনই মনে রাখতে পারবে, ঠিক আছে। ডিরেক্টিং হচ্ছে কি কোনো কাজ শুরু করার একটা বেস, এটা অল পারভাসিভ ফাংশন, ঠিক আছে। তারপর এটা কি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আর একটা কি বললাম বল, ম্যানেজারিয়াল ফাংশন। তো 4টে পয়েন্টে তো পুরো সোজা পয়েন্ট আছে, এখানে আরো অনেক পয়েন্ট আছে। তারপর বলছে কি ডিরেকশন কি বলছে, দেখ পরেরটা দিয়েছে 5 নম্বর বলেছে ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড ফ্লো। ডিরেকশনটা কি হয় তুই নিজে ভাব না, ভিতর করতে হবে না, ভিতর পড়ার আগে তুই বুঝতে এটা ডাউনওয়ার্ড ফ্লো হচ্ছে। কেন ডাউনওয়ার্ড ফ্লো বল, আরে উপর থেকেই তো অর্ডার বা ডিরেকশন গুলো নিচে আছে, ডাউনওয়ার্ড হচ্ছে না, এটা ডাউনওয়ার্ড হচ্ছে। এবার স্যার আপওয়ার্ড হতে পারে না, আপওয়ার্ড কোনটা হতে পারে, যে নিচু তলায় যারা কাজ করে, ঠিক আছে, তাদের কোনো কিছু অভাব, অভিযোগ, মানে গ্রিভেন্স, এইসব ম্যানেজমেন্টে তোরা পড়েছিলি, হেনরি ফিয়ারের 14 ব্যবস্থাপনা নীতি ছিল না, ওর মধ্যে এগুলো বলা ছিল। ওই যে ওদের যে কোনো গ্রিভেন্স থাকে, গ্রিভেন্স মানে বুঝিস তো, ওদের কোনো অভিযোগ, ওদের যদি কোনো অভিযোগ থাকে, কিছু ওদের যদি কোনো ডাউট থাকে, ওরা তখন উপর মহলের কাছে জানতে চায়। তো এটাই বলেছে, বলছে ডাউনওয়ার্ড ফ্লো, নির্দেশদান ওপর থেকে নিচে প্রবাহিত হয়। এর অর্থ হলো যে প্রত্যেক ব্যবস্থাপক ঠিক তার নিচের অধ্যস্তনকে নির্দেশ দিতে পারে, ঠিক আছে, প্রত্যেক ব্যবস্থাপক ম্যানেজার। দেখ খুব সোজা চ্যাপ্টার, আমি কি বলেছি, ক্লাস 12 এর বিজনেসের হেভি ইন্টারেস্টিং, একবার দুবার রিডিং মারলে লেখা যায়, কিন্তু তার জন্য পড়াশোনা করতে হবে, তার জন্য পড়াশোনা করতে হয়। 6 নম্বর মানবিক উপাদান মানে হিউম্যান ফ্যাক্টর, হিউম্যান ফ্যাক্টর কি বলছে, নির্দেশদানের উদ্দেশ্য হলো কি মানবিক আচরণকে প্রভাবিত করা। তাহলে ডিরেকশনের মানে একটা মেন অবজেক্টিভ জানি, মানবিক আচরণ, মানবিক মানে আমরা মানুষ, মানবিক আচরণকে প্রভাবিত করা, মানে হিউম্যান, হিউম্যান বিহেভিয়ার, ভালো কথা, হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ারকে প্রভাবিত করা, যারা যাতে কর্মীরা তাদের সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে কাজ করতে অনুপ্রাণিত হয়, বুঝেছিস তো। এটা দেখতে হবে তোকে, মানবিক আচরণ করতে হবে ওদের সঙ্গে, মানে দেখ আচরণ দুটো রকম, একটা মানবিক আচরণ, একটা কি আচরণ হয় বল, পাশবিক আচরণ হয়, বুঝতে পারবে, মানবিক আর পাশবিক আচরণ, পাশবিক আচরণ করলে হবে না তো, মানবিক মানে ওদের মানে ওদের 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 ভাবটাও বুঝতে হবে, ওদের চিন্তা ভাবনা, ওদের অভিযোগ বুঝতে হবে। তুই যদি এমপ্লয়ের কথা ভাবিস, এমপ্লয় তোর কথা ভাববে, তুই এমপ্লয়ীকে যত এমপ্লয়ের জন্য ভালো কাজ করবি, তুই ভাববি এমপ্লয়ি তোকে না পুরো মানে কি বলে প্রভু ভগবানের মতন করে তোর কোম্পানিটাকে তৈরি করার চেষ্টা করি, যে একটা কোম্পানি হুট করে দাঁড়াতে পারে না,
তার এমপ্লয়ি যদি ভালো না হয় না, কোম্পানির জীবনে কোনদিন দাঁড়াতে পারবে না। সেই এমপ্লয়িরা না কোম্পানিকে ভালোবেসে কাজ করে। এই যেমন ধর টাটা কোম্পানির কথা যদি ভাবিস, রতন টাটাকে কোম্পানির সমস্ত স্টাফরা মানে ভগবান মনে করে, মানে প্রচুর শ্রদ্ধা করে ওকে। কেন জানিস তো? রতন টাটা ওর এমপ্লয়ীদের জন্য খুব মানে খুব চিন্তা ভাবনা করে, প্রচন্ড ভালো চিন্তা ভাবনা করে। জানিস কি জানিস না, লকডাউন যখন ছিল, কোভিড যখন ছিল, কত কোম্পানি চাকরি চলে যাচ্ছিল, মায়না দিচ্ছিল না। ওর মায়না একদিন আগে দিয়ে দিচ্ছিল, যত যেই তারিখে দেয় তার আগে মায়না দিয়ে দিচ্ছে। ওদের মেডিকেল ফেসিলিটি আছে, হেভি ফেসিলিটি, টিসিএস এ যারা চাকরি করে। তো এটাই তোকে বলেছে। তাই কি বলছে, হিউম্যান ফ্যাক্টর নির্দেশদানের উদ্দেশ্য হলো মানবিক আচরণকে প্রভাবিত করা, যাতে কর্মীরা তাদের সর্বোত্তম প্রচেষ্টা মানে ওরা ওদের বেস্ট দিতে পারে। কর্মীরা পুরো বেস্ট মানে পুরো ঝাঁপিয়ে পড়বে কোম্পানির জন্য, ঠিক আছে তো, প্রচেষ্টা নিয়ে কাজ করতে ইন্সপায়ার হয়, মোটিভেট হয়। তাই এটা প্রতিষ্ঠানের মানবিক উপাদানের সঙ্গে সংশ্লিষ্ট, ঠিক আছে। এই জন্য একে ব্যবস্থাপনা ইন্টারপার্সোনাল অ্যাসপেক্ট বলা হয়, ইন্টারপার্সোনাল অ্যাসপেক্ট বলা হয়, ঠিক আছে তো। ধর তুই পরীক্ষায় গেছিস, হুট করে পরীক্ষা দিয়ে দিল, এসে দিল, বললো মানে মানবিক উপাদান বলতে তুমি কি বুঝো? ফেসার কি সূত্র করলে মানবিক উপাদান বলতে কি বুঝো? একটা দিয়েই দিল পরীক্ষায়, মানবিক উপাদান বলতে কি বুঝো? তো তখন তোকে লিখতে হবে। লাস্ট পয়েন্ট বলছে বেসিস অফ সুপারভাইজ মানে তত্ত্বাবধানের ভিত্তি, বলছে নির্দেশদান অনুসারে কাজ সম্পাদিত হচ্ছে কিনা, মানে আমার যে ডিরেকশন আছে সেই অনুযায়ী কাজটা হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য অধ্যস্থদের কাজের তত্ত্বাবধান প্রয়োজন। তত্ত্বাবধানকে বুঝতে পারলি কি? সুপারভাইজ করা। ভালো করে শোন, ডিরেকশন অনুযায়ী কাজ হচ্ছে কিনা, অর্থাৎ ওপর মহল থেকে যা ডিরেকশন দিয়েছে নিচের লেভেলে, তাহলে সেই ডিরেকশন ওয়াইজ কাজটা হচ্ছে কি, তার জন্য কি করতে হবে? এটা সুপারভাইজ করতে হবে, ব্যাস। তাই নির্দেশদান হচ্ছে তত্ত্বাবধায়ককে স্বাগত জানায়, তত্ত্বাবধায়ককে স্বাগত মানে সুপারভাইজ। তাই সব করা পয়েন্টই দিব। দেখ এমন বলতে হয় স্যার, ছোট অনেক বড় বড় লেখা, এক লাইন করে লেখা আছে। বেশ, আজকে লাস্ট কোশ্চেন পড়াবো, সেটা কি? একজন ভালো নেতার গুণাবলী। কি বললাম? একজন ভালো নেতার গুণাবলী। দেখ পয়েন্ট নাম্বার 16, ভালো নেতার গুণাবলী, একজন ভালো নেতার গুণাবলী। এটা মানে কি বলবো, এটা তো কমন কোশ্চেন, এমনি লেখা যায়। আমরা ওই চ্যাপ্টারে পড়েছিলাম মনে হয় 11 নম্বর চ্যাপ্টারে কি বলেছিলাম, একজন ভালো সেলসম্যানের গুণাবলী বলেছিলাম। সেলসম্যানের কি কি গুণ থাকা উচিত, আর এখানে একজন একজন লিডার, ভালো করে শোন, লিডার, একজন লিডারের মধ্যে কি কি গুণ থাকা উচিত, বুঝতে পারলি তো? বুঝতে পারছি, লিডার, যে কোনো একজন লিডার হতে গেলে লিডারের মধ্যে কি কি গুণ থাকা উচিত। তো এখানে অনেক পয়েন্ট দিয়েছে লিডারের মধ্যে কি কি গুণ থাকা উচিত। দেখ সবার প্রথম বলছে লিডার কাকে বলে, যে ব্যক্তি অনুগামীদের আচরণ প্রভাবিত করে এবং তাদেরকে মানে মোট কথা যে ব্যক্তি পরিচালনা করে, ঠিক আছে, যে ব্যক্তি অনুগামী, অনুগামী মানে বুঝিস তো, তার ফ্যান ফলোয়ার, বুঝতে পারছিস তো। তো তাদেরকে তা অনুগামীদের আচরণ প্রভাবিত করেন এবং তাদেরকে পরিচালনা করেন। আর একজন ভালো নেতার মধ্যে কি কিছু কিছু গুণ থাকা উচিত। কি গুণ থাকা উচিত ভালো নেতা হতে গেলে? তার ফিজিক্যাল কোয়ালিটি থাকা দরকার, মানে দৈহিক গুণাবলী যাকে বলে, আমরা ওখানে বলেছিলাম বিক্রয় কর্মীর গুণাবলী কি থাকতে হবে? দৈহিক গুণাবলী। দৈহিক গুণাবলী কি বলে বল? ফিজিক্যাল কোয়ালিটি। বলছে কোন ব্যক্তির দৈহিক বৈশিষ্ট্য, দৈহিক বৈশিষ্ট্য মধ্যে কি বলছে? দেখ উচ্চতা, হাইট, তারপর তার ওজন, ওয়েট, হাইট, ওয়েট, তার মানে এগুলো বলছি। জাস্ট একজন ভালো নেতা হতে গেলে তার হাইটটা শর্ট, পেটে, মানে একজন মানে একটা থাকে না যে বডি ল্যাঙ্গুয়েজে অনেক সময় কথা বলে, তোর দেখবি একটা সে যত দেখতে ভালো হবে মানে, বুঝতে পারছিস তো, তখন ভালো নেতার মতন লুকস হবে, লুক। বলছে তোমার হাইটটা ভালো হতে হবে, তোমার ওয়েটটা ভালো হতে হবে, রোগা পাতলা না, হাইট ওয়েটটাও ভালো হতে হবে, স্বাস্থ্যবান হতে হবে, হেলদি হতে হবে, হেলদি চেহারা হতে হবে, আর ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, ঠিক আছে তো, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। এই সমস্ত জিনিস কি হয়, মানুষকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। আবার বলছি, কোনো মানুষের দৈহিক বৈশিষ্ট্য না, কোনো মানুষের দৈহিক বৈশিষ্ট্য মানে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, কোনো কোনো মানুষের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক থাকে। এই ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক গুলোর মধ্যে কি কি পড়ে বললাম? হাইট পড়ে, ওয়েট পড়ে, ঠিক আছে, আর কি পড়ে বল? হাইট পড়ে, ওয়েট পড়ে, তারপর হেলথ পড়ে, মানে ঠিক আছে, হেলথ পড়ে, তারপর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস পড়ে। এইগুলো কি করে না, মানুষকে সব অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। তাই একজন ভালো নেতার আকর্ষণীয় চেহারা থাকা উচিত, ঠিক আছে, অবশ্যই ভালো চেহারা থাকা উচিত। তাহলে প্রথম পয়েন্ট কি বলতে পারি, একজন নেতা হতে গেলে
ভালো চেহারা হতে হবে। ভালো চেহারার মধ্যে কি কি পড়ে, এগুলো ভালো চেহারা হবে, ঠিক আছে তো। তারপর ইন্টেলিজেন্স, কি বললাম, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমান মানে বুদ্ধিমত্তা এটাকে বলে, এটা হতে হবে। নেতাকে তো সবসময় বুদ্ধিমান হতেই হয়, এটা তো তোরা জানিস, নেতাকে তো বুদ্ধিমান হতেই হবে, নাহলে ও নেতা হলো কি করে, নেতা হবে কি করে, তাই না। বলছে সঠিক দৃষ্টিভঙ্গিতে প্রতিটি সমস্যা পর্যালোচনা করার জন্য একজন নেতার মধ্যে যথেষ্ট বুদ্ধি থাকা দরকার। ধর এমন কিছু সিচুয়েশন চলে আসলো, ঠিক আছে, মানে সঠিক দৃষ্টিভঙ্গিতে মানে এমন কিছু সমস্যা আমাকে চলে আসছে, প্রবলেম চলে আসছে, ওইগুলোকে ভালো করে পর্যালোচনা করতে হবে, শর্ট আউট করতে হবে, তার জন্য নেতার কিন্তু একটা ভালো বুদ্ধি থাকা উচিত। জ্ঞান, নলেজ যদি এখন সেরকম কিছু থাকে না। আচ্ছা, এখানে নেতা বলতে কোন নেতার কথা বলছিস, পলিটিক্স এর নেতার কথা, বিজনেস এর নেতা, পলিটিক্স এর নেতা এর মধ্যেই চলে আসতে পারে, একই এক্সাম্পল হতে পারে, কিন্তু বাদ দে না, বাদ দেন, এখন কোন পলিটিক্স এর ভালো স্বাস্থ্য থাকে, তাই না। তো মোটা পলিটিক্স আছে, তো যাই হোক ওটা যাচ্ছে না, আর বুদ্ধিমান ও এমন তো কোনো পলিটিক্স আছে 4 পাস নেতা হয়ে গেছে, তাই না। তো সেটা নিয়ে আমি বলছি না, তো ওই দিক দিয়ে বলছি না। জ্ঞান, নলেজ, নলেজ কার আছে, কোন পলিটিক্স সেরকম নলেজ আছে, কোন নলেজ, ঠিক আছে তো। বলছে দলীয় সদস্যরা যে কাজ করে, এটা কিন্তু আমি বিজনেস দিয়ে বলছি, হ্যাঁ। দলীয় সদস্যরা মানে বিজনেসের যে মেম্বাররা আছে, মানে বিজনেসে ওদের যে একটা গ্রুপ থাকে না, গ্রুপে যে মেম্বাররা কাজ করে, সেই কাজ সম্পর্কে নেতার পূর্ণ জ্ঞান ও দক্ষ থাকা, মানে যে লিডার হবে না, তার একটা জ্ঞান, ওরা যে কি কাজ করছে সেই সম্পর্কে নলেজ থাকা দরকার, ঠিক আছে, নলেজ এবং এফিসিয়েন্ট থাকা দরকার। অন্যথায় তার পক্ষে যথাযথ সদস্যদের পরিচালনা করা সম্ভব না, ওদের পরিচালনা করতে পারবে না, কি করে পরিচালনা করবে, ও তো জ্ঞানই নেই, ওরা যা বলবে ওরা তাই করবে, ও তো জানে না ঠিক ভুল। নেক্সট কি বলছে, ন্যায় পরায়ণতা মানে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটা কি বলছে, বলছে আচরণবিধি ও মূল্যবোধ সম্পর্কে অন্যদের কাছ থেকে আদর্শ মানুষ হিসেবে বিবেচিত হওয়ার জন্য একজন নেতাকে সৎ ও ন্যায়পরায়ণ, মানে কি বলেছে, ইন্টিগ্রিটি মানে ন্যায়পরায়ণ, মানে বলেছে নেতাকে একজন সৎ হতে হবে, নেতাকে তোমার সৎ হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, ঠিক আছে তো। তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিল, একজন লিডারের না কমিউনিকেশন স্কিল ভালো থাকা উচিত। বলছে নেতা যা বলতে চান, নেতা মানে লিডার যা বলতে চান সেটা শর্টে বলতে হবে, সংক্ষিপ্ত বলতে হবে এবং সুস্পষ্ট হবে, কি বললাম, সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট মানে পরিষ্কার হয়ে যেন বুঝতে পারো। এমন ভাবে বললো নেতা যারা কাজ করে তারা কিছুই বুঝতে পারলো, তাহলে তো হবে না। সংক্ষিপ্ত ভাবে বলতে হবে, সুস্পষ্ট ভাবে বলতে হবে, লোকেদেরকে বোঝানোর জন্য উত্তম জ্ঞাতকরণ দক্ষ থাকা উচিত, মানে ভালো কমিউনিকেশন, ভালো কমিউনিকেশন থাকা, কমিউনিকেশন বুঝতে পারছিস তো, ধর আমি তোকে পড়াচ্ছি, যদি কমিউনিকেশন ভালো না, একটা জিনিসটাকে কোনো একটা পুরো বড় টপিকটাকে খুব ছোট করে বলবো, খুব ভালোভাবে বলবো যাতে তোর মাথার মধ্যে ঢোকে, এবং আমি যে ল্যাঙ্গুয়েজ বলবো সেই ল্যাঙ্গুয়েজটাও যাতে তোর মাথার মধ্যে ঢোকে, এটাই বলেছে, জ্ঞাতকরণ দক্ষতা থাকা উচিত। কি হয়, কোম্পানি না বিভিন্ন স্টাফ বিভিন্ন রকমের এমপ্লয়ি কাজ করে, বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে, যে যেই ল্যাঙ্গুয়েজে পারদর্শী থাকে সেই ল্যাঙ্গুয়েজটা ভালো করে বোঝাতে হবে। তারপর মোটিভেশন স্কিল, অনুপ্রেরণা সংক্রান্ত দক্ষতা, দক্ষতা, ঠিক আছে। বলছে মোটিভেশনটা কি বলছে, বলছে আকাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ, তোর যা লক্ষ্য আছে সেটাকে যদি পূরণ করতে চাস, তোর এক্সপেক্ট আছে আমি এই লক্ষ্যটা পূরণ করতে হবে, ওটা পূরণ করার জন্য একজন নেতার কি করা উচিত, অনুগামীদের মানে ওর যে ফলোয়ার্স আছে, যে ওর যে ফ্যান আছে, তাদের তাদের অনুপ্রাণিত করার কৌশল জানা উচিত, তারা কি করে অনুপ্রাণিত হতে পারে, তারা কি করে মোটিভেট হতে পারে, এটা সম্বন্ধে টেকনিক জানতে হবে। নেক্সট কি বলছে, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, অনুগামীদের, ঠিক আছে, অনুগামীদের মানে ফ্যান ফলোয়ারদের অনুপ্রাণিত করতে এবং তাদের মনোবল জাগিয়ে তুলতে, ওদেরকে কি করতে, ওদের মোটিভেট করতে, ওদেরকে মোটিভেট করতে এবং ওদের মনোবলটা জাগিয়ে তুলতে। আত্মবিশ্বাস একান্ত প্রয়োজন, ঠিক আছে, একজন নেতা তখনই সফলভাবে নেতৃত্ব দিতে পারে, একজন ভালো নেতা তখনই ভালোভাবে লিডার হতে পারবে, ঠিক আছে, বা নেতৃত্ব দিতে পারবে, লিডারশিপ দিতে পারবে, যখন তার নিজের সামর্থ্যের উপর দৃঢ় বিশ্বাস থাকবে। মানে বুঝতে পারছেন তো? একজন লিডার তখনই ভালোভাবে মানে লিড করতে পারবে, একজন ভালো লিডার তখনই ভালোভাবে লিড করতে যখন তার নিজের সামর্থ্যের ওপর যা এবিলিটি আছে তার উপর বিশ্বাস থাকে যে না আমি পারবো, ঠিক আছে। তাই একজন উত্তম নেতার সেলফ কনফিডেন্স থাকা উচিত, মানে বুঝতে পারছি আপনার কনফিডেন্স আর সেলফ কনফিডেন্স আমি পারবো করতে। তারপর সেন্স অফ রেসপন্সিবিলিটি, নেতাকে দায়িত্বশীল মানে রেসপন্সিবিলিটি হতে হবে, লিডারকে রেসপন্সিবিলিটি হতে হবে, ঠিক আছে তো।
যাতে অনুগামীরা তার ওপর নির্ভর করতে পারে। তারপর ইমোশনাল স্টেবিলিটি মানে আবেগ সংক্রান্ত সুস্থিতি। বলছে একজন উত্তম নেতার ঠান্ডা স্বভাব ও ভারসাম্য আবেগ থাকা উচিত। মানে একজন নেতা যে হবে না, লিডার, তার মাথা গরম করলে চলবে না, ঠান্ডা মাথার মানুষ হতে হবে। ঠান্ডা মাথার স্বভাব ও ভারসাম্য আবেগ থাকা উচিত। আবেগ বা ভাবের বশবর্তী হয়ে অযথা তার ছোটাছুটি করা উচিত। মানে আবেগে বা ভাবে বসে, বুঝেছো, আবেগে অনেকে অনেক সময় কাজ করে বসে না, এরকম করা উচিত নয়। আর কি বলছে, চূড়ান্ততা। বলছে একজন নেতা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার, ঠিক আছে তো, সুষ্ঠু সামর্থ্য থাকা উচিত। মানে একজন ভালো নেতার কারেক্ট টাইমে কারেক্ট ডিসিশন যদি নিতে পারে, ঠিক আছে তো, সেই সামর্থ্য থাকা উচিত। একবার কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেই সিদ্ধান্তের প্রতি তার অবিচল থাকা উচিত, ঠিক আছে তো। তাহলে মোটামুটি বুঝতে পারলি কি কি বললাম, ভালো নেতার গুণাবলী কি কি থাকা উচিত। আস্তে, ভালো নেতার কি কি গুণাবলী থাকা উচিত, সবার প্রথম কি গুণাবলী, দৈহিক গুণাবলী। তার মানে ওকে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাই তো, এটা। তারপর কি হতে হবে বল, একটা বলেছিলাম বল, এমনি কি কি বলেছিলাম বল, কি কি মনে পড়ছে, একটা দৈহিক গুণাবলী বললাম, দৈহিক গুণাবলী ভালো স্বাস্থ্য অধিকারী হতে হবে। তারপর কি বলেছিলাম বল, কমিউনিকেশন গ্যাপটা ভালো থাকা উচিত, ওর বুদ্ধিমান হতে হবে। মানে মেন পয়েন্ট গুলো মাথায় রাখ, তারপর তুই নিজে লিখতে পারবি। ওর দৈহিক গুণাবলী ভালো হতে হবে, ওর বুদ্ধিমান হতে হবে, ওর কমিউনিকেশন গ্যাপ ভালো হতে হবে, ঠিক আছে, ওর নলেজ থাকতে হবে, নলেজ, ঠিক আছে, নলেজ। দেখ কমিউনিকেশন তো আলাদা, কমিউনিকেশন তো গ্যাপ থাকতেই হবে, আর নলেজও থাকতে হবে। ও যাদেরকে কাজ করতে বলবে, কি কাজ করতে হবে তার ও যে কাজ করে তার নলেজ থাকতে হবে তো। তারপর ওকে সৎ হতে হবে, সৎ হতে হবে। তারপর ও সবাইকে যেন, এমপ্লয়িরা যে কাজ করে ওদেরকে মোটিভেট করতে হবে, এই গুণটা থাকা উচিত। তারপর ওর মধ্যে সেলফ কনফিডেন্স থাকতে হবে, ওর মধ্যে রেসপন্সিবিলিটি থাকতে হবে, ঠিক আছে তো, এইগুলো বলেছে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে, সেইগুলো থাকতে হবে। তাহলে এইগুলো দেখ 10টা পয়েন্ট, তোর পরীক্ষা 4 নাম্বার আসবে, কেউ তোকে লিখতে হবে, তোকে পারলে বেশি পয়েন্টে লিখতে হবে এখানে। এই কোশ্চেন, এটা এই কোশ্চেনটা এমন কোশ্চেন, এই কোশ্চেন তুই অ্যাভয়েড করতে পারবি না। এই কোশ্চেনে তুই কিন্তু ছোট লিখতে পারিস না, তুই তুই লেখা ছোট করতে পারিস, কিন্তু পয়েন্ট ছোট করাতে পারবি। এখানে 4টের জায়গায় তুই 5টা লিখলে হবে না, কিন্তু 7-8টা দিতেই হবে তোকে পয়েন্ট। তোকে 7-8টা পয়েন্ট এখানে আনতেই হবে, ঠিক আছে তো, তুই ছোট করে লিখবি, ছোট করে লিখবি, তোকে লিখতে হবে 7-8টা পয়েন্ট, ঠিক আছে তো।